নেটওয়ার্কের প্রবলেম, ডিসকানেক্ট হয়ে আবার নতুন করে শুরু হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কোন কোন ফ্যাক্টরের কারণে সাপ্লাই গুলো ইনফ্লুয়েন্স হয় বা সাপ্লাই কমে বা বাড়ে। কস্ট অফ মেকিং গুডস, চেঞ্জেস ইন টেকনোলজি, আবারও সেই নোকিয়ার প্রশ্ন চলে আসে। সাপ্লায়াররা আগে যারা ঢাকা শহরে বড় বড় নোকিয়ার শোরুম ছিল, এগুলো সব বড় বড় স্যামসাং এর শোরুম হয়ে গেছে। সো সাপ্লাই গুলো ডিপেন্ড করছে টেস্টের উপর। আদার ফ্যাক্টরস সাচ অ্যাজ চেঞ্জ ইন দ্য ওয়েদার, একটু আগে আমি যেটা শীতের পোশাকের কথা বললাম, বা এগ্রিকালচারাল সিজন, আলুর কথা বললাম না, পটেটো, পটেটোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে সিজনে বা শীতের সবজিগুলো, টমেটোর প্রাইস শীতকালে টমেটোর প্রাইস থাকে 20 টাকা কেজি, আমরা দেখেছি পাইকারিতে। আর এখন টমেটোর কেজি হচ্ছে 300 টাকা, তাই না? তো এটাও কিন্তু আদার ফ্যাক্টরস দ্বারা ডিটারমিনেন্ট হয়ে থাকে। একই রকম করে শিফটিং ইন দ্য সাপ্লাই কার্ভ, তাহলে সাপ্লাই কার্ভ কেন শিফট করে? একই কথা, সাপ্লাই অরিজিনাল সে 10 টাকা প্রাইসে, আমি যদি একজন সাপ্লায়ার এখানে সাপ্লাই দেয়, প্রাইস চেঞ্জ হলো না, কিন্তু আদার দেন প্রাইসের কারণে সে হয়তো বেশি পরিমাণ সাপ্লাই দিল। অর্থাৎ 10 টাকা করে আলুর কেজি চলছিল, শীত আসছে, শীত আসলে ওই সাপ্লায়ার আরো বেশি সাপ্লাই দেওয়া শুরু করছে। কেন? এটা সিজনাল কারণে, সিজনাল ইম্প্যাক্ট। তাহলে এটাও, এটার ক্ষেত্রেও তাই। শিফট ইন দ্য সাপ্লাই কার্ভ উইল ক্রিয়েট এ ডিফারেন্ট কার্ভ লেফট অর রাইট টু দ্য অরিজিনাল কার্ভ। ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রিজন অফ চেঞ্জিং আদার দেন প্রাইস। এটাও শিফটিংটা এখানেও তাই। সাপ্লাই কার্ভ মুভমেন্ট ইজ কল্ড অ্যালং দ্য সাপ্লাই কার্ভ, আর শিফট ইজ কল্ড ক্রিয়েটিং এ নিউ কার্ভ। বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। এটা একটা নতুন ফ্যাক্টর, এফেক্ট অফ টাইম অন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটা দেখতে পাই। একটা মানে মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে এরকম, আমরা এর আগের চ্যাপ্টারে এক্সপোর্ট ইম্পোর্ট প্রসেস শিখেছিলাম না? এক্সপোর্ট ইম্পোর্ট প্রসেস নর্মালি, ধরেন আপনার ঈদের, রমজান মাসে ছোলা বিক্রি হয় বেশি, এটা আমরা জানি। তাহলে ফার্স্ট রোজা থেকে বা তার 1 সপ্তাহ আগে থেকে সেল বেশি শুরু হয়, এবং 30 রোজার পরে গিয়ে কিন্তু আর ছোলার বিক্রি বাট্টা কমে যায়। তো এই সিজনাল ব্যবসাটা অনেক স্মার্ট ব্যবসায়ীরা এই সিজনাল ব্যবসাটা করে থাকে। অনেক কোম্পানি আছে, অনেক বড় বড় ইম্পোর্টাররা আছে যারা সিজনাল ব্যবসাটা করে থাকে, কারণ ওই সময় ভালো দাম পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই দেখা দেখি যদি কোনো কোম্পানি ডিসিশন নেয় যে নেক্সট ঈদে আমরা বা নেক্সট রমজানে আমরা সোলার ব্যবসাটা করতে চাই, সো আমাদেরকে সোলা ইম্পোর্ট করতে হবে, তাই তো? আচ্ছা, সোলা যদি ইম্পোর্ট করতে হয়, সো সে দেখলো যে অলরেডি রমজান শুরু হয়ে গেছে। তো রমজান শুরু হয়ে গেলে মার্কেটে হাইলি, বা রমজানের 1 সপ্তাহ আগে প্রায় মানে সোলার দাম বাড়ছে বাড়ছে। এই দেখে কোনো একজন ব্যবসায়ী সেই ইম্পোর্টের অর্ডার দিল, তখন তার এই ইম্পোর্টেড ম্যাটেরিয়াল বা সোলা আসতে আসতে দেখা যাচ্ছে মানে 30 দিন পার হয়ে রমজানের ঈদ শেষ, তারপরে 2.5 মাস যাওয়ার পরে কোরবানের ঈদ শেষ, তারপরে তার সোলার শিপমেন্ট আসবে। বুঝতে পারছেন? তার মানে কি? তার মানে হচ্ছে এই যে রাইট টাইমে আপনি যদি সাপ্লাইয়ের ডিসিশন না নেন, তাহলে আপনার ওই সাপ্লাইটা বিজনেসের জন্য ক্ষতি হবে। অর্থাৎ যে
ডিসিশনটা মেক করা হয়েছে ফর প্রফিট মেকিং, সেটা উল্টা আপনাকে লস করাবে। এই জন্য টাইম ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অন সাপ্লাই। যেটা আমি বললাম যে ইন দ্য কেস অফ সাপ্লাই, চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি অফ গুডস সাপ্লাইড অফেন রিকোয়ার দ্য laying of or hiring of new workers or installation of the new machinery. These changes brought about by management decision take some time to implement. That means আপনি যদি নিজে প্রোডাকশন করার চিন্তা করেন, সে আপনি চিন্তা করলেন আমি হঠাৎ করে দেখলেন প্রচন্ড শীত পড়ছে, তো আপনি ডিসিশন নিলেন যে কম্বল প্রোডাকশন করবেন। এখন আপনি চাইলেই তো কালকে থেকে কম্বল প্রোডাকশন করতে পারবেন না। আপনাকে প্রোডাকশন করতে হলে কি ওয়ার্কার লাগবে, ফ্যাক্টরি লাগবে, মেশিনারি লাগবে, র মেটেরিয়ালস হিসেবে তুলা লাগবে। তারপরে না আপনি প্রোডাকশনে গিয়ে প্রোডাকশন করতে করতে আপনার প্রায় 2 মাস থেকে 3 মাসের একটা লিড টাইম দরকার হয়। এই লিড টাইমটাকে যদি আপনি প্রেডিক্ট করতে না পারেন, ইউ উইল নট বি এ গুড ডিসিশন মেকার। এই জন্য বলছি ইটস ম্যানেজমেন্ট ডিসিশন, বাট এফিশিয়েন্ট ডিসিশন মেকিং অলওয়েজ রিকোয়ার সাপ্লাই ডিমান্ড or supply decision on right time. In case of demand কি হয়, it takes time for consumers to adjust their buying pattern, although the demand often respond the market or more rapidly than supply changes in the price or other than condition. তো ডিমান্ডের ক্ষেত্রেও কিন্তু ইট টেক্স সাম টাইম। ওখানে আমরা দেখলাম যে 2 থেকে 3 মাসের একটা লিড টাইম কিন্তু অলওয়েজ থাকে। এখানে কিন্তু অ্যাটলিস্ট মানে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ তো অন্তত একটা মানে ডিমান্ড অ্যাডজাস্টমেন্টের টাইম থাকে। যেমন যেমন হচ্ছে সে যে পরিবারে 100 কেজি চাল লাগে বছরে, মাসে, সে তো চাইলেই হঠাৎ করে তার কনজাম্পশনটাকে কমাতে পারবে না, পারবে? মার্কেটে যতই দাম বাড়ুক না কেন পারবে না। যেটা আমাদের কি হয়েছে, ঈদে প্রতি বছর ধরেন পরিবারে 5 জন সদস্য, 5 জন সদস্যের জন্য আপনি না হলেও কথার কথা 15 সেট জামা কাপড় কিনতেন। এখন হঠাৎ করে দ্রব্যমূল্য বেড়ে গেল, ইনফ্লেশন বেড়ে গেল, আপনি চাইলেই কিন্তু এই ডিমান্ডটা হঠাৎ করে অ্যাডজাস্ট করে 15টার জায়গায় 5টাতে আনতে পারবেন না। পারবেন? নো, ইট উইল টেক টাইম। সেটাই বলছে যে যদিও ডিমান্ডের রেসপন্ড উইথ দ্য মার্কেট অর প্রাইস চেঞ্জ ইজ মাচ মোর র্যাপিড দেন সাপ্লাই রেসপন্স। কথাটা বোঝা গেছে? অর্থাৎ কনজিউমাররা রিয়াক্ট করে ভেরি কুইকলি, আর সাপ্লায়াররা রিয়াক্ট করে উইথ দ্য সিজন, কারণ এটা টাইমিং গ্যাপের কারণে। এখন কি বোঝা গেছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ টাইম অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই? ওকে, ইকুইলিব্রিয়াম পজিশন অলরেডি আমরা এটা শিখে ফেলেছি যে একটা মানে সাপ্লাই কার্ভ from the supplier end and demand curve from the buyer end always create a equilibrium position, এবং এখানেই আসলে বায়ার আর সেলারের get together and take a decision of buy and sell. That is the transaction price. বুঝা গেছে? যেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই meet together, that is called the equilibrium position. Okay. পাওয়ার অফ কস্ট অ্যান্ড প্রাইস, আচ্ছা এটা অলরেডি আমরা বলেছি যে মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হলেও সাপ্লাই ডিপেন্ড করবে কস্টের উপর এবং তার প্রাইসের উপর। যদি প্রোডাকশন কস্ট বেশি হয়, সবসময় সাপ্লায়াররা, এটা যদি প্যারিশেবল গুডস হয় অর্থাৎ পচনশীল গুডস হয়, তাহলে ডেফিনেটলি তারা আন্ডার প্রাইসে সেল করে বেরিয়ে যাবে। এটা যদি নন প্যারিশেবল গুডস হয় অর্থাৎ প্রোডাক্টের মানে ইয়া আহ, সংরক্ষণ বা রিটেইন করা সম্ভব, তাহলে এটা সাপ্লাই উইল টেক টাইম। সেক্ষেত্রে কিন্তু মার্কেটে
ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কন্ট্রোল করা সম্ভব? অ্যাডজাস্টমেন্ট টু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, কোন কোন কারণে মানে অ্যাডজাস্টমেন্ট করার প্রয়োজন পড়ে? এটা আমরা সবাই বুঝি যে ইনক্রিজ ইন কনজিউমার ইনকাম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশন কনজিউমার স্যাক্রিফাইস করবে যদি তার কনজিউমারের ইনকাম বেড়ে যায়। প্রোডাক্ট বিকামস ইন আনফ্যাশনেবল অর আউটডেটেড, তাহলে কে কম্প্রোমাইজ করে? সেক্ষেত্রে সাপ্লায়ার কম্প্রোমাইজ করে, বুঝতে পারেন? অর্থাৎ আউটডেটেড প্রোডাক্ট হয়ে গেছে, তাহলে সে নিশ্চয়ই লো দামে বিক্রি করে বেরিয়ে যাবে। কনজিউমারের ইনকাম বেড়ে গেছে, তখন সেই ইকুইলিব্রিয়াম পজিশন থেকেও বেশি প্রাইসে কিনতে প্রস্তুত। 3 নম্বরে ইমপ্রুভমেন্ট ইন প্রোডাকশন টেকনোলজি, অর্থাৎ আগের যে মেশিনারি ছিল সেখানে যে প্রোডাকশন রেট ছিল, এখনকার মেশিনারি প্রোডাকশন রেট অনেক বেশি, সো সাপ্লায়াররা বেশি সাপ্লাই দিতে প্রস্তুত। রাইজ ইন ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্ট মানে কি? হোয়াট ইজ ইকোনমিক ফ্যাক্টর, কে বলতে পারবে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি কি? 4টা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইকোনমিতে, কি কি সেটা? আমরা কিন্তু স্যার শিখেছি অলরেডি, ল্যান্ড, লেবার। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, মানে আমি যদি ইংরেজিতে বলি তাহলে কি হবে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, তাই তো? মানে এন্টারপ্রেনারশিপ আর কি। ক্লিয়ার? জি স্যার। প্রাইস রেগুলেশন বাই গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য সিচুয়েশন? প্রাইস কিভাবে গভর্নমেন্ট রেগুলেট করে? আমরা দেখেছি যে বাণিজ্য মন্ত্রী আপনার ইয়াদের সাথে বসেছে, মানে যত মিল মালিক সমিতির সাথে বসেছে, চালের দাম কমানোর জন্য উপদেষ্টারা, বাণিজ্য উপদেষ্টা বসেছে। বাণিজ্য উপদেষ্টা আমেরিকাতে চলে গেছে শুল্ক এক্সপোর্ট কমাইতে, তাই না? কারণ আমেরিকাতে আমাদের প্রচুর পরিমাণে র মেটেরিয়ালস গুলো মানে ইয়া যায়, মানে আমাদের দেশীয় প্রোডাক্ট গুলো যায়। আচ্ছা, এখানে বলছে যে প্রাইস রেগুলেশনটা আসলে গভর্নমেন্টের দ্বারাই কন্ট্রোল করা হয়, বিকজ গভর্নমেন্টের মূল কাজটাই হচ্ছে ইকোনমির ইনস্টেবল পজিশনটাকে কন্ট্রোল করা। সো এখানে একটা প্রতিষ্ঠানের নাম আছে, সেটা হচ্ছে ওপেক, অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এদের ভিতর একটা, যারা পেট্রোলিয়াম এক্সপোর্ট করে মিডল ইস্টে, এদের ভিতর একটা চুক্তি আছে। তাহলে এরা অনেক সময় সিন্ডিকেশন ক্রিয়েট করে ফেলে। তো সেক্ষেত্রে কি হয়, যদি কোনো পার্টিকুলার কান্ট্রি লো প্রাইসে সেল করতে চায়, তাহলে কিন্তু সে যদি ওপেকের অন্তর্ভুক্ত হয়, সে করতে পারে না, কারণ এদের ভিতর একটা চুক্তি রয়েছে। সো তাদেরকে সবসময় ওপেকের নিয়ম কানুন মেনেই চলতে হয়। এটা গেল মানে একটা গ্রুপের ডিসিশন। কান্ট্রির ক্ষেত্রে আসি, কান্ট্রির ক্ষেত্রে যদি এমন হয় কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট অর পার্টিকুলার সার্ভিসেস নির্দিষ্ট সিন্ডিকেশনের কারণে কিংবা শর্ট সাপ্লাইয়ের কারণে প্রাইস বেড়ে যাচ্ছে, তখন কিন্তু গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নেয়। যেমন আমাদের কাঁচামরিচ এর দাম বেড়ে গেলে আমরা পাশের কান্ট্রি থেকে কি প্রায় 600 টন মতো কাঁচামরিচ আমদানি করা হলো। পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেলে পেঁয়াজ আমদানি করা হলো। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা গভর্নমেন্ট কিন্তু অনেক সময় আমদানি করে, অথবা হচ্ছে ইম্পোর্ট যে ডিউটিগুলো রয়েছে, এই ইম্পোর্ট ডিউটিগুলো কমিয়ে দেয়। যেমন কাঁচামরিচের উপর ইম্পোর্ট ডিউটি ছিল 21%, গভর্নমেন্ট ওটা করে দিল 12%, মানে প্রায় 9% কমিয়ে দিল। যে কারণে ইম্পোর্ট ডিউটি কমে দিলেই সাথে সাথে পার কেজিতে প্রাইস কমে যায়। আর এই কথা শুনে আমাদের লোকাল সাপ্লাই মার্কেট কিন্তু অটোমেটিক্যালি প্রাইস পড়তে শুরু করে। সো এই মেকানিজমগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে ইন্টারফেয়ার করা হয়। ওকে, আমরা এতক্ষণ প্রাইস ডিমান্ড দুইটাই শিখলাম।
এখন শিখবো, এ পর্যন্ত হার্ড কিছু মনে হয়েছে? হার্ড কিছু ছিল না কিন্তু। আমরা এখন শিখবো হচ্ছে ইলাস্টিসিটি। একটা মিনিটে। ওকে, এখন আসি এই ডিমান্ড এবং যে সাপ্লাই, ডিমান্ড সাপ্লাইয়ের ইলাস্টিসিটিটা মেজারমেন্ট করব। ইলাস্টিসিটি মানে কি? ইলাস্টিসিটি অফ হচ্ছে এক্সটেন্ট অফ চেঞ্জেস, ইন্টেন্সিটি অফ চেঞ্জেস। অর্থাৎ এগুলো কেন প্রয়োজন হবে সেটাও আমি বলবো। ধরেন এতক্ষণ যা যা শিখলাম আমরা বাস্তব জীবনে, আমাদের অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে ফুড প্রোডাক্ট নিয়ে, মানে প্রোডাকশন কোম্পানিতে চাকরি করে। স্কোয়ার গ্রুপে, স্কোয়ার কনজিউমার, বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা কনজিউমার, এই সমস্ত সমস্ত বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে সব জায়গায় কিন্তু আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা হাইলি পেইড হয়ে চাকরি করছে, কাজ করছে, ডিসিশন মেক করছে, এবং দে আর গেটিং দেয়ার রিকোয়ার্ড রেজাল্ট। প্রশ্ন হচ্ছে, যখন যখন একটা কান্ট্রিতে বা একটা পার্টিকুলার ইকোনমিতে কোনো পার্টিকুলার প্রোডাক্টের শিফটিং হবে, চেঞ্জ হবে, ডিমান্ড সাপ্লাইয়ের আপ ডাউন হবে, তখন ওই কান্ট্রিতে ওই বিজনেসটা ধরে রাখা এবং তার কন্টিনিউয়াস ডিসিশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এই কারণে আমাদেরকে যে কি পরিমাণ বা কোন এক্সটেন্ট বা এই যে চেঞ্জ হতে পারে এটার ইন্টেন্সিটিটা কত, এগুলো মেজারমেন্ট করার প্রয়োজন পড়ে। ঠিক আছে? অর্থাৎ প্রাইস চেঞ্জ হলে ডিমান্ড পড়ে যাবে, বুঝলাম। আচ্ছা, কি পরিমাণ পড়ে যাবে বা কতটুকু পড়বে, সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি আমাদের ইলাস্টিসিটি মেজারমেন্ট করলে আমরা বুঝতে পারি যে না, এই পরিমাণ কমবে। তো আমি যদি প্রোডাক্ট টু প্রোডাক্ট অ্যানালাইসিস করি তাহলে আপনার ডিসিশন মেক করতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা ম্যানকম ডিসিশন বা ম্যানেজমেন্ট কমিটিতে ডিসিশন নিলেন যে আপনার আগে প্রোডাকশন ছিল 60% লেভেলে, অর্থাৎ আপনি 60 লক্ষ ইউনিট প্রোডাক্ট করতেন, এবছর আপনি 80 লক্ষ ইউনিট প্রোডাক্ট প্রডিউস করবেন। এখন এই 80 লক্ষ ইউনিট প্রডিউস করলে 80 লক্ষ অ্যাডিশনাল 20 লক্ষ ইউনিট মার্কেটে ছাড়লে এটার ইলাস্টিসিটি কি হবে? অর্থাৎ ডিমান্ড কি বাড়বে না কমবে, নাকি প্রাইস বাড়বে না কমবে, কতটুকু কমবে, কি পরিমাণ কমবে, এই মেজারমেন্টগুলোই হচ্ছে আসলে ইলাস্টিসিটিতে ইউজ করা হয়। ঠিক আছে? তো ইলাস্টিসিটি মানে হচ্ছে দ্য এক্সটেন্ট অফ চেঞ্জেস ইন ডিমান্ড অর সাপ্লাই বিকজ অফ চেঞ্জেস ইন প্রাইস। অর্থাৎ প্রাইস চেঞ্জের কারণে আমার ডিমান্ড এবং সাপ্লাইতে কি পরিমাণ, কি ভাবে চেঞ্জ হতে পারে বা কতটুকু চেঞ্জ হতে পারে, এই মেজারমেন্টটা করা হয় হচ্ছে ইলাস্টিসিটি দিয়ে। তাহলে প্রথমে আসি প্রাইস ইলাস্টিসিটি। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, পিইডি, মানে হচ্ছে প্রপোর্শনাল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই প্রপোর্শনাল চেঞ্জ ইন প্রাইস। প্রপোর্শনাল মানে হচ্ছে যে ভলিউমের উপর চেঞ্জ হচ্ছে, তাই না? ইন পার্সেন্টেজ আপনি বলতে পারেন। তাহলে যেমন, ইফ প্রাইসেস ওয়েন্ট আপ বাই 10%, উড দ্য কোয়ান্টিটি ডিমান্ড ফল বাই 5%, 20%, 50%, ওর হোয়াট? এটাই হচ্ছে মেজারমেন্ট। যে আমি যদি আমার কোম্পানির প্রোডাক্ট 5% লেস প্রাইসে মার্কেটে ছাড়ি,
তাহলে কি ডিমান্ড বাড়বে না কমবে? ঠিক আছে? বা আমি যদি প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিই তাহলে কি আমার ডিমান্ড কমে যাবে? কি পরিমাণ কমবে? আমার এখান থেকে কমলে অন্য কোনো প্রডিউসারের কাছে যাবে কিনা? এই যে মেজারমেন্টগুলো, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যালি রিয়েলি প্রয়োজন পড়ে। ওকে, সো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড লেস দ্যান ওয়ান, অর্থাৎ পিইডি, আমরা এটা দু একটা ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসও করব, তখন আরো ক্লিয়ার হবে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, proportional changes in quantity divided by proportional changes in price ultimately measures the PED. PED এর ভ্যালু যদি লেস দ্যান ওয়ান হয় তাহলে আমরা এটাকে বলবো ইনইলাস্টিক। পিইডি যদি মোর দ্যান ওয়ান হয় তাহলে আমরা এটাকে বলবো ইলাস্টিক ডিমান্ড। পিইডি যদি ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে আমরা বলবো ইউনিট ইলাস্টিসিটি। মানে ইউনিট ইলাস্টিসিটি মানে যে প্রপোর্শনেট প্রাইস চেঞ্জ হয় ওই প্রপোর্শনেটলি আমার ডিমান্ডও চেঞ্জ হয়ে যায়। বাস্তব জীবনে এটা খুব রেয়ার যে এক্স্যাক্ট আপনার যতটুকু যে প্রপোর্শনে প্রাইস চেঞ্জ হয় ওই প্রপোর্শনে আপনার ডিমান্ড চেঞ্জ হবে। বাস্তব জীবনে এটা হয় না, এটা ভেরি রেয়ার। সো এটা আইদার ওয়ান, মানে লেস দেন ওয়ান আর লেস দেন হয়, ইলাস্টিক হয় আর ইনইলাস্টিক হয়। ওকে, কোশ্চেন নাম্বার ওয়ান, এটা পড়েন তো। দেখেন, পড়েন, পড়ে আগে অঙ্কটা নিজেরা সলভ করেন। প্রাইস অফ গুডস ইজ 1.2 পার ইউনিট, মানে 1 টাকা 20 পয়সা। অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে 8 লাখ ইউনিট। মার্কেট রিসার্চ ইন্ডিকেটস দ্যাট an increase in price of 10%, 10% মানে 0.1, 10 পয়সা যদি বাড়ে পার ইউনিট, will result in fall in annual demand of 70,000 unit. What is the PED? Price elasticity of demand. কি হবে? বের করেন। তাহলে কি হবে? আমরা যদি বলি প্রপোর্শনেট চেঞ্জ, অর্থাৎ কি প্রপোর্শনেট চেঞ্জ হয়েছে? 1 টাকা 20 পয়সা থেকে 10 পয়সা বেড়েছে, তার মানে 1 টাকা 30 পয়সা হয়েছে, তাই তো? আর যে কারণে আগে সেল করতো কোম্পানি কত? 8 লক্ষ, 8 লক্ষ ইউনিট। এখন সেল করে কত? 7,30,70,000 ফল। 70,000 ফল করছে। তাহলে আমরা যদি প্রপোর্শনেট চেঞ্জ বের করি, তাহলে প্রপোর্শনেট চেঞ্জ মানে চেঞ্জেস ডিভাইডেড বাই অরিজিনাল, চেঞ্জেস ডিভাইডেড বাই অরিজিনাল। এটা যদি করেন তাহলে কি দাঁড়াবে? বুঝতে পারছেন? বের হয়েছে? জি স্যার। মানে মিলছে, আনসার মিলছে। চেঞ্জেস ইন ডিমান্ড, প্রপোর্শনেট চেঞ্জেস ইন ডিমান্ড। প্রপোর্শনেট চেঞ্জ মানে কি? হুম, প্রপোর্শনেট চেঞ্জ মানে এটা না, ডিভাইডেড বাই, আমরা এটাকে বলি প্রপোর্শনেট চেঞ্জ ইন প্রাইস, তাই তো? ইকুয়ালস টু কি, মিলে আপনার কথা বলছেন না কেন? প্রপোর্শনেট চেঞ্জ ইন ডিমান্ড মানে কি? 70,000 ডিভাইডেড বাই 800,000।
তাই তো? জি স্যার। আর নিচে কি হয়? 0.1 ডিভাইডেড বাই 1.2। 1.2। তাহলে এটা রেজাল্ট এটা আসে। যদি এটা রেজাল্ট -1.5 হয়, and if you ignore the sign, তাহলে এটার ভ্যালু 1 থেকে বেশি না কম? অর্থাৎ ফরগেট অ্যাবাউট দ্য সাইন, ধরেন সাইন নাই, তাহলে 1.05। সো একের বেশি হলে আমরা কি বলবো? ইলাস্টিক। আর যদি এই মেজারমেন্টটা একের কম হইতো তাহলে বলতাম ইনইলাস্টিক। তার মানে এটা ইলাস্টিক কেন বোঝা যাচ্ছে? একের বেশি। এই যে একটু আগে যেটা আমরা দেখে আসলাম, তাহলে একের বেশি যদি হয় তাহলে আমরা বলবো ইলাস্টিক। এই যে পিডি মোর দ্যান 1, তাহলে ইলাস্টিক ডিমান্ড। এবং এটা যে ইলাস্টিক তা বোঝাই যাচ্ছে এখান থেকে, কারণ 10 পয়সা চেঞ্জ হওয়ার সাথে সাথে 70,000 ইউনিট কমে গেছে। এই কারণে এটার ভ্যালু 1 থেকে বেশি আসছে। নেগেটিভ ভ্যালু ডাজন্ট, মানে সাইনটা ডাজন্ট ম্যাটার, কারণ সাইন ইন্ডিকেটস আইদার ইনক্রিজ অর ডিক্রিজ, নেগেটিভ কোরিলেশন আর পজিটিভ কোরিলেশন। কিন্তু ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মূল রিকোয়ারমেন্ট হচ্ছে মানে হোয়াট এক্সটেন্ট ইট উইল চেঞ্জ। তো ইট উইল চেঞ্জ মোর দ্যান 1 ইউনিটি, মানে 1 প্রপোর্শনের থেকেও বেশি চেঞ্জ হবে, তার মানে এটা ইলাস্টিক। অর্থাৎ প্রাইস চেঞ্জের কারণে এটাতে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ইলাস্টিক ভার্সেস ইনইলাস্টিক ডিমান্ড, এটা তো আমরা অলরেডি বলেছি। মোর দ্যান 1 হলে ইলাস্টিক, লেস দ্যান 1 হলে ইনইলাস্টিক। মনে থাকবে? জি স্যার। এখন বাস্তব জীবনে এটা কিভাবে ইউজ করা হয়? ধরেন আমি যদি দেখি যে মার্কেটে একটা মেডিসিন এত মানে ডিমান্ডেড, স্কোয়ারের একটা মেডিসিন এত ডিমান্ডেড, মানে সবাই এটা দরকার হয়ই। এখন আমি যদি 1 টাকা প্রাইস বাড়াই বা 2 টাকা প্রাইস বাড়াই, এটা কি খুব বেশি ইলাস্টিক হবে? হবে না। তখন ইউ ক্যান টেক ডিসিশন যে ওকে তাহলে 2 টাকা প্রাইস বাড়াই দাও। বোঝা গেছে? সো প্রাইস ইনক্রিজের আগে বা প্রাইস রিডাকশনের আগে আপনাকে এই মার্কেট রিসার্চ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির আলাদা R&D ডিপার্টমেন্ট থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে। তারা কিন্তু রিসার্চ ডিপার্টমেন্ট বলে দিবে যে স্যার আপনি যদি 1 টাকা মার্কেট রিসার্চ করে, ওরা বলে দিবে যে স্যার আপনি যদি 1 টাকা প্রোডাক্টের প্রাইস বাড়ান তাহলে আপনার হয়তো সে 5 লাখ ইউনিটের জায়গায় আপনার বিক্রি হচ্ছে 4.5 লাখ ইউনিট। ওরাই বলে দিবে। তখন ইউ উইল ফাইন্ড আউট যে এটা ইলাস্টিক না ইনইলাস্টিক। যদি ইলাস্টিক হয় তাহলে আপনাকে কেয়ারফুলি ডিসিশন নিতে হবে। যদি ইনইলাস্টিক হয় তাহলে ইউ ক্যান টেক ডিসিশন, ওকে ফাইন, দাম বাড়িয়ে দাও, আমার যেহেতু কস্টিং বেড়ে গেছে সো দাম বাড়িয়ে দাও, এবং এটা সেলসের উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না। বাটা জুতা কি করে? বাটা জুতা প্রাইস রিডাকশন করে সেলস বাড়ানোর জন্য। বাটা জুতা অনেক সময় প্রথম প্রাইসিংটা হায়ার করে, কেন? ওদের প্রোডাকশন কস্টের কারণে। তাহলে দেখেন বাস্তব জীবনে কিন্তু সবগুলোরই ইমপ্লিকেশন রয়েছে। 3 স্পেশাল সিচুয়েশন ইন প্রাইস ইলাস্টিসিটি। আমরা এটা শিখে একটা ব্রেক নিব। 2 ঘন্টা হয়ে গেছে টানা, একটু বেশি পড়া হয়ে গেছে। আমরা প্রাইস ইলাস্টিসিটি লেস দেন 1, মোর দেন 1 শিখেছি, এবং ইকুয়াল 1 শিখেছি। তাহলে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যদি মোর দেন 1 হয় তাহলে এটা ইলাস্টিক, লেস দেন 1 যেমন 0.8 যদি হয় তাহলে এটা ইনইলাস্টিক, যদি ভ্যালু অ্যাবসোলুটলি 1 হয় তাহলে এটা
ইউনিট ইলাস্টিসিটি। আর যদি ইলাস্টিসিটি অ্যাবসলিউটলি জিরো আসে, যেটা আমি মেডিসিনের কথা বললাম একটু আগে, তাহলে ওটা কি? পারফেক্টলি ইনইলাস্টিক। কি বলবো এটা? পারফেক্টলি ইনইলাস্টিক। যে এই ক্যান্সারের মেডিসিন আমি যদি 5 টাকা বাড়াইও, এর ডিমান্ড একটাও কমবে না। সো ইলাস্টিসিটি ভ্যালু তখন জিরো আসবে। তাহলে ওটাকে বলবো পারফেক্টলি ইনইলাস্টিক। আরেকটা হচ্ছে, ডিমান্ড যদি এমন হয়, ইনফিনিটি যদি আসে ভ্যালু, অর্থাৎ 1 টাকা চেঞ্জের কারণে বা 100 টাকা চেঞ্জের কারণে টোটাল ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, এবং এত পরিমাণ চেঞ্জ এসছে যে ইলাস্টিসিটি মেজারমেন্ট করতে গেলে ভ্যালু ইনফিনিটি আসে, তখন এটারে বলবো পারফেক্টলি ইলাস্টিক। মানে আমরা এটারে বলি প্রাইস সেন্সিটিভ। মানে প্রাইস একটুখানি চেঞ্জ হলেই মানুষ সেন্সিটিভ হয়ে যায়। বাস্তব জীবনে যদিও এটার মানে খুব কম, মানে ইম্প্যাক্ট খুব কম, বাট এটার মেজারমেন্ট তো প্র্যাকটিক্যালি হতে পারে। কারণ আপনি যদি এখন চিন্তা করেন, কথার কথা, যে আপনি সে বোতলজাত করা সরিষার তেল, এখন 1 কেজি সরিষার তেল আপনি ডিসিশন নিলেন আপনি 1000 টাকায় বিক্রি করবেন, প্রাইস বাড়িয়ে 1000 টাকা করে করলেন, তাহলে কি হবে? এটা পারফেক্টলি ইলাস্টিক হবে। কেন? আপনার ডিমান্ড আগে যা ছিল, 1 কেজি তেল আপনি বিক্রি করতেন 400 টাকায়, এখন আপনি 1000 টাকা প্রাইস করছেন, কেউ কিনবে না আপনার তেল। রাঁধুনির তেল কেউ কিনবে না। মানুষ অন্য সুরেশ আছে, আছে, ও আছে, ওই সরিষার তেলগুলো কিনবে। তখন এটা মেজারমেন্ট করা অসম্ভব হয়ে যায়। এই জন্য এটা ইনফিনিটি, মানে প্রচুর চেঞ্জ হয়েছে। এই জন্য এটার নাম হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। তাহলে আমরা 5টা সিচুয়েশন শিখলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে। এই 5টা সিচুয়েশন যদি আমরা সামারাইজ করি, তাহলে কি দাঁড়ায়? পিইডি ইকুয়াল গ্রেটার দেন 1। কি নাম কি এটা? এটার নাম কি? স্যার ইনইলাস্টিক্স। গ্রেটার দেন 1, গ্রেটার দেন ও 1, স্যার, ইলাস্টিক্স। ইলাস্টিক, তাহলে ইলাস্টিক। আর যদি লেস দেন 1 হয়, ইনইলাস্টিক। ইনইলাস্টিক্স। আর পিইডি ইকুয়ালস টু 1, ইউনিট ইলাস্টিক। তাই তো? জি আর স্যার। ইলাস্টিসিটির মেজারমেন্ট যদি জিরো হয়, তাহলে কি হবে? পারফেক্টলি ইনইলাস্টিক। আর যদি পিইডি ইকুয়ালস টু ইনফিনিটি হয়, তাহলে পারফেক্টলি পারফেক্ট ইলাস্টিক। ইলাস্টিক। 5টা সিচুয়েশন মনে থাকবে সবাই? জি স্যার। এই 5টা সিচুয়েশন মনে থাকবে তো? যদি মনে থাকে তাহলে আমরা এখান থেকে প্রশ্ন পাবো আশা করি পরীক্ষার হলে। ঠিক আছে? ভালো করে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। মেইনলি ইকোনমিক্স হচ্ছে বুঝার বিষয়, এটা মুখস্থ করার বিষয় না। এমন ভাবে বুঝতে হবে যেন আজকে থেকে 50 বছর পরে নাতি নাতনিকে পড়াতে গেলেও আপনি মানে এটা মনে থাকে। পড়ালেখা এমনই হওয়া উচিত যে একবার শিখবো, কিন্তু একবার শিখে যদি বারবার ভুলি তাহলে তো হবে না। একবার শিখবো এমন ভাবে যাতে আজীবন আমি কখনোই না ভুলি। এটাই তো লার্নিং, তাই না? জি স্যার। ওকে, সো শুড উই টেক এ ব্রেক? 9টা 7 8 বাজে, 6 বাজে। সো আমরা একটা ব্রেক নেই। কখন শুরু করব? স্যার 30-এ। 9:30। ওকে, সো হ্যাভ এ ব্রেক। হ্যাঁ। সবাই আছেন? জি স্যার। ওকে, আমরা এখন দেখি। আমরা একটু আগে আমি বলছিলাম না যে গিফেন গুডস অ্যান্ড ভেলভেন গুডস, না, দুইটা এক্সেপশন কেস, অর্থাৎ নর্মাল গুডস থেকে বা নর্মাল সিচুয়েশন থেকে ডিফারেন্ট। সো গিফেন গুডসটা কি?
গিফেন আসলে একজনের নামের একজন ইকোনমিস্ট, তার নামে এটা গিফেন গুডস নামকরণ করা হয়েছে। গিফেন গুডসটাকে আমরা বলছি মানে ইনফেরিয়র গুডস টাইপের। হ্যাঁ, ইনফেরিয়র গুডস টাইপের বলতে হচ্ছে মানে জিনিসটা হচ্ছে যে যখন মানুষের ইনকাম লেভেল লো থাকে তখন সে যে জাতীয় কনজাম্পশনগুলো করে সেগুলোকে আমরা গিভেন গুডস বলছি। যেমন যেমন এই আমরা পটেটোর কথা বলছি, মোটা চাল, মোটা কাপড়, এই জিনিসগুলোর কথা বলছি। তো গিভেন গুডসের ক্ষেত্রে নর্মাল বিহেভিয়ার হচ্ছে যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে আর প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। কিন্তু গিভেন গুডসের ক্ষেত্রে ঠিক উল্টাটা হয়। উল্টাটা কি হয়, যে প্রাইস বাড়লে ডিমান্ডও বাড়তে থাকে আর প্রাইস কমলে ডিমান্ডও কমতে থাকে। গিভেন গুডসের ক্ষেত্রে নর্মাল গুডসের থেকে সম্পূর্ণ উল্টাটা। তো ভেলভেন গুডসটা কি, এটার তাহলে ইলাস্টিসিটিও এরকম করে মেজারমেন্ট হয়। যখন আমরা যদি বলি যে পজিটিভ প্রাইস ইলাস্টিসিটি, পজিটিভ প্রাইস ইলাস্টিসিটি মানে মানে আপনার প্রাইস ইলাস্টিসিটির মেজারমেন্টটা সবসময় পজিটিভ আসে আর কি, মানে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল ফর্মুলায় ফেললে। ভেলভেন গুডসটা হচ্ছে কি লাক্সারিয়াস প্রোডাক্টস, যেটা বিয়ন্ড ক্যাপাসিটি অফ দ্য নর্মাল পিপল। তো তাদের ক্ষেত্রে কি হয়, যে আমরা ইংরেজিতে অনেক সময় একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রাইস ম্যানিয়া বলি না অনেকের সময়। প্রাইস ম্যানিয়া, হোয়াট ইজ প্রাইস ম্যানিয়া? যে আমরা বলি যে দেখ আমার পোশাকটা কত সুন্দর বা কত দামি, দ্যাট মিন্স দাম ইন্ডিকেট করছে তার কোয়ালিটিকে। বিষয়টা কিন্তু তা না, বিষয়টা সঠিক না। বিষয়টা হচ্ছে এই জাতীয় বিহেভিয়ারগুলোকে বলা হয় প্রাইস ম্যানিয়া, যে দাম বেশি হইলে প্রোডাক্টটা ভালো হবে, এইটাকে বলা হয় প্রাইস ম্যানিয়া। তো প্রাইস ম্যানিয়ার ক্ষেত্রে আমরা এটা নর্মালি লাক্সারিয়াস প্রোডাক্টসের কথা, প্রোডাক্টের ক্ষেত্রে দেখতে পাই। যে প্রোডাক্টটা যদি এক্সেসিভ, যেমন আপনার রোলস রয়েসের মতো গাড়ি কিংবা হচ্ছে বিএমডাব্লিউ মার্সিডিজ বেন্সের মতো গাড়ি, এখানে সোসাইটিতে শো আপের একটা ব্যাপার থাকে। সো প্রাইস মেনিয়াটা ইম্পর্ট্যান্ট, যে একটা রোলস রয়েস কিনে ঢাকা শহরে চালাবো, সো আমার ক্লাসটাই আলাদা। সো আমি একটা 6 কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা দামের গাড়ি চালাই, এইটা হচ্ছে আপনার মেন্টাল বা স্ট্যাটাস আর কি। সো এই জাতীয় ক্ষেত্রে কি হয়, প্রাইস যত বাড়ে প্রোডাক্টের ডিমান্ড তত বাড়ে, তাই না? মানে পার্টিকুলার প্রাইস যত বাড়ে গুডসের, তখন মানুষ ভাবে কি ওইটা বোধহয় বেশি ভালো। সো এটা হচ্ছে ভেলভেন গুডস, মানে এক্সট্রিম লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে। তাহলে দুইটা জিনিস দেখলাম হচ্ছে, আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায়, ম্যাথমেটিক্সের ভাষায় যেটা বলি এক্সট্রিম আউটলায়ার। এক্সট্রিম আউটলায়ার মানে হচ্ছে নর্মাল রেঞ্জের আপে বেশি, আবার নর্মাল রেঞ্জের নিচে যদি হয় তখন সেটা হয়ে যাবে ভেলভেন বা ওই ইনফেরিয়র গুডস হয়ে যাবে, গিফেন গুডস। এটার মানে ইনফেরিয়র গুডসের আরেক নাম হচ্ছে কি গিফেন গুডস, ইকোনমিস্টের নামে, যে এই থিওরিটা আবিষ্কার করেছে। আর ভেলভেনটাও একজন ইকোনমিস্টের নামেই যে এটা আবিষ্কার করেছেন। তো এটা হচ্ছে এক্সট্রিম আউটলায়ার। এক্সট্রিম আউটলায়ার বলতে আমরা কি বুঝি, স্ট্যাটিস্টিক্সে এরকম একটা ব্যাপার আছে যে একটা হচ্ছে ফ্লোর আর একটা হচ্ছে সিলিং। তো ধরেন এর বাইরে যদি যায়, সে এইটা হচ্ছে মাইনাস সাইন আর এটা হচ্ছে ধরেন প্লাস সাইন। তো আমরা যদি বলছি যে এই এই নর্মাল সিচুয়েশনের ভিতর এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন, নর্মাল সিচুয়েশনের ভিতর প্রাইস থিওরি কাজ করে, কিন্তু এক্সট্রিম আউটলায়ারের ভিতর প্রাইস থিওরি উল্টা কাজ করে। কিছু বোঝা গেল? সো এই এক্সট্রিম আউটলায়ারের মধ্যে আছে ভেলভেন গুডস উপরে, ইনফেরিয়র গুডস বা গিফেন গুডস নিচে। এদের বিহেভিয়ার সম্পূর্ণ এই নর্মাল গুডসের উল্টা, এটা মনে রাখতে হবে। না বুঝলে বলবেন আমাদেরকে, আমরা ডিসকাস করব। ওকে, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর এ গুডস। তো একটা কান্ট্রিতে যদি পার্টিকুলার প্রোডাক্টের প্রাইস ইলাস্টিসিটিটা মেজার করি এবং সেটা জানার চেষ্টা করি যে কোন কোন কারণে অ্যাকচুয়ালি আমার এই ইলাস্টিসিটিটা হচ্ছে, দ্যাট মিন্স
প্রাইস যদি বেড়ে যায় তাহলে দাম কমবে, বা প্রাইস যদি কমে যায় ডিমান্ড কমবে, প্রাইস যদি বেড়ে যায় ডিমান্ড বাড়বে। এইটা আসলে কোন কোন ফ্যাক্টরগুলো এর সাথে ইনফ্লুয়েন্স করে? একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সাবস্টিটিউটস প্রোডাক্ট। একটু আগে একটা মেডিসিনের এক্সাম্পল দিচ্ছিলাম যে অনলি ওয়ান মেডিসিন, ক্যান্সারের মেডিসিন যদি আজকে আবিষ্কার করে, সে স্কোয়ার গ্রুপ আবিষ্কার করে, তাহলে ও যতই প্রাইস বাড়াক না কেন, ওর কিন্তু যেহেতু সাবস্টিটিউট প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই, ও ওই প্রাইস ইলাস্টিসিটির অপরচুনিটিটা নিতে পারবে। তার মানে প্রাইস ইলাস্টিসিটি হবে না, সে চাইলেই এক্সট্রিমলি দাম বাড়াইতে পারবে, কিন্তু ডিমান্ড কমবে না। আচ্ছা, দ্য টাইম হরাইজন, আমরা একটু আগে আহ, দেখেছি যে কিছু প্রোডাক্টের মানে প্রোডাক্ট বিজনেস লাইফ সাইকেলে আমরা গ্রোথ স্টেজ দেখেছি, ম্যাচিউরিটি দেখেছি, ডিক্লাইন দেখেছি, আমরা ডিপ্রেশনও দেখেছি, তাই না? তো প্রোডাক্টের এই একটা ইকোনমির যেমন লাইফ সাইকেল আছে, তেমনি একটা কোম্পানিরও লাইফ সাইকেল আছে, তেমনি একটা প্রোডাক্টেরও লাইফ সাইকেল আছে, পার্টিকুলার প্রোডাক্টের। সে পার্টিকুলার প্রোডাক্টের আমি যদি বলি নোকিয়া 1100, এরকম যদি একটা গ্রাফ হয়, নোকিয়ার 1100 একসময় শুরুতে আস্তে আস্তে ডিমান্ড বেড়েছে, ডিমান্ড বেড়ে এইরকম করে ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এরকম হয়েছে, চলছে, আস্তে 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 শার্প ডাউন হয়েছে। বুঝতে পারছেন? তো এই কোন টাইম হরাইজনে অ্যাকচুয়ালি আমার এই প্রোডাক্টটা রয়েছে? যদি এই জায়গাটায় হয়, শার্প ডাউন হলো যখন নোকিয়া, তখন ইলাস্টিসিটি অনেক বেশি। বোঝা গেছে? যখন এই স্টেজে গ্রোথ স্টেজে আছে, তখন ইলাস্টিসিটি কম হয়, কারণ প্রাইস বাড়লেও ডিমান্ড যেহেতু কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, এটা একটা ট্রেন্ড থাকে। এখানে এসেও ইলাস্টিসিটি মানে খুব একের কাছাকাছি থাকে, কিন্তু এইখানে এসে ইলাস্টিসিটি হয় ইনফিনিটি, কারণ এখানে নোকিয়া কিন্তু শার্প ডাউন হয়েছে। বুঝতে পারছেন? তাহলে প্রোডাক্টের কোন টাইম হরাইজনে অ্যাকচুয়ালি সে এক্সিস্ট করছে, এটার উপর ডিপেন্ড করে তার প্রোডাক্টের ইলাস্টিসিটি কেমন হবে। কম্পিটিটরস প্রাইস, যেটা বলছিলাম যে যদি স্কোয়ার কোম্পানি যে মেডিসিনের একই গ্রুপের মেডিসিন যে প্রাইসে বিক্রি করে, দেখবেন এসিআই কিংবা বেক্সিমকো ওদের প্রোডাক্টের কাছাকাছি প্রাইস, বিকজ এটা একটা কম্পিটিটিভ মার্কেট রয়েছে। সেই কম্পিটিটিভ প্রাইসের উপর ডিপেন্ড করে ইলাস্টিসিটি হয়। এখন একটু আগে আমি যেটা বলছিলাম যে একটা সেম ওরসেলাইন, আপনি এসএমসি একটা ওরসেলাইন নিচ্ছেন 5 টাকা দিয়ে, আরেকজন সেম পরিমাণ সেম টাইপের ওরসেলাইন যদি 50 টাকা দাবি করে, নিশ্চয়ই সেখানে প্রাইস ইলাস্টিসিটি অনেক বেশি হবে, কারণ হঠাৎ করে শার্পলি ডাউন হয়ে যাবে তখন। বুঝতে পারছেন? সো এটা কম্পিটিটরস প্রাইসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে হচ্ছে লাক্সারিজ অর নেসেসারিজ। আমার প্রোডাক্টটা কি লাক্সারিজ অর নেসেসিটিস? যদি নেসেসিটিস হয় ইলাস্টিসিটি কম হবে, যদি লাক্সারি হয় ইলাস্টিসিটি বেশি হবে। কেন? লাক্সারি প্রোডাক্টসের ইলাস্টিসিটি বেশি হয় এই কারণে এর বায়ার্স গ্রুপ খুব সেন্সিটিভ হয়। বুঝতে পারছেন? বায়ার্স গ্রুপ সেন্সিটিভ হয় কেন? যে আচ্ছা, আমার তো এই প্রোডাক্টটা হঠাৎ করে এত বেড়ে গেছে, আমার তো না কিনলেও চলছে। যেমন 2020-এর পরে যখন করোনা আসলো, তখন থেকেই তো আসলে ইকোনমিক ডাউন ট্রেন্ড চলছে। তো করোনা আসার পর থেকে আপনার রিকন্ডিশন গাড়ির সেলস যে পরিমাণ কমছে, আগে এক এক বছর দেখা যেত নতুন রিকন্ডিশন মানে বাইরে থেকে ইম্পোর্টেড, ইম্পোর্টেড বছরে 40,000, 45,000, 52,000 পর্যন্ত গাড়ি ইম্পোর্ট হয়েছে। কিন্তু সেটা এখন নতুন গাড়ি ইম্পোর্ট নেমে আসছে 5,000, 5,500, 10,000 এইরকম, বা 15,000-এ নেমে আসছে ইম্পোর্টেড। বুঝতে পারছেন? তো লাক্সারি গুডসের ইলাস্টিসিটি বেশি হয়। আচ্ছা, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ ইনকাম স্পেন্ড অন গুডস। যে প্রোডাক্টের প্রাইসটা বাড়ছে, ওই প্রোডাক্টে আমার টোটাল ইনকামের কত পার্সেন্ট খরচ হয়, এটাও একটা ডিটারমিন্যান্ট। কেন এই ডিটারমিন্যান্টটা হওয়ার? এই কারণে, যেমন আমি যদি 1,00,000 টাকা ইনকাম করি, আর আমি যদি আমার পরিবারের পিছনে
আহ, সে 70 টাকা করে চালের কেজি কিনি, তাহলে 70 টাকার জায়গায় 75 টাকা হলেও আমার জন্য খুব বেশি কষ্টকর হবে না। কারণ এক মাসে কয় কেজি বা চাল লাগে, না হয় 10 কেজি চাল লাগে, তার বেশি তো লাগে না, তাই না? সো মানে এক মাসে 10 কেজি থেকে 12 কেজির বেশি চাল লাগে না আমাদের তিনজনের ফ্যামিলিতে। সো এই যে ব্যাপারটা, এটা কি যে একটা স্মল পোর্শন আমার খরচ হচ্ছে বলে আমার গায়ে লাগছে না। কিন্তু আমার ইনকাম যদি হইতো 5,000 টাকা, আর আমি চালের পিছনেই যেত আমার 5,000-এর মধ্যে 3,500 টাকা, তাহলে এইটা আমার কাছে ম্যাটার করতো, তখন আমার ডিমান্ডটা কমে যেত। বুঝতে পারছেন? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো ইনকামের কত পার্সেন্টেজ আপনি খরচ করছেন আপনার মানে ওই পার্টিকুলার প্রোডাক্টটা পারচেজের ক্ষেত্রে, দ্যাট ইজ। পরেরটা হচ্ছে হ্যাবিট। এটা দেখেই বুঝতে পারতেছেন যে এই হ্যাবিচুয়াল প্রোডাক্টগুলা আপনি যতই প্রাইস বাড়ান না কেন ভাই, স্মোকার আগে যে 5টা স্টিক খেত দিনে, সে 5টা স্টিকই খাবে। যে 10টা স্টিক খেত সে 10টা স্টিকই খাবে। যে জামা কাপড় বিক্রি করে হলেও খাবে। বুঝতে পারছেন? এবং এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হ্যাবিট এমনই একটা জিনিস, যে জিনিসটা, বিশেষ করে ব্যাড হ্যাবিট আপনাকে ঠিক এভাবেই মানে ধ্বংস করে দেয়। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। মানে পড়ার পিছনে সচেতনতামূলক আর কি, কি যেন পোস্টিং, মানে কনসাস পোস্টিং আর কি। এনিওয়ে, তো হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলোর কি হয়, এগুলোর ক্ষেত্রে ইলাস্টিসিটি কম হয়। ইলাস্টিসিটি কম মানে কি, ভেলোসিটিটা কম হয়। প্রাইস বাড়লেও বিএটি যতই প্রোডাক্টের প্রাইস বাড়িয়েছে, বিকজ অফ হায়ার ট্যাক্স, বিএটির প্রফিট কিন্তু কমে নেই। বিএটি মানে ব্রিটিশ আমেরিকান টোবাকো, হ্যাঁ। সো কারণ ওরা বিড়ি বিক্রি করে খায় বা বিড়ি বিক্রি করে প্রফিট করে, কিন্তু বিড়ি বিক্রি করে প্রফিট কিন্তু কমে নাই তাদের, বিকজ মানে স্মোকার ইজ এ স্মোকার, এর কোনো বিকল্প নাই। মানে আমি নিজে স্মোকার না, তো এই জন্য আরো গর্বের সাথে বলতে পারছি আর কি। এনিওয়ে, তাহলে আমরা ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দেখলাম। একই রকম করে ইনকাম ইলাস্টিসিটি মেজার করা যায়। ইনকাম ইলাস্টিসিটি কিভাবে মেজার করা যায়? নিচে পার্সেন্টেজ অফ চেঞ্জেস ইন হাউস হোল্ড ইনকাম, অর্থাৎ ইনকাম পরিবর্তন হওয়ার কারণে কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড কি পরিমাণ চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আগে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি ছিল? নিচে ছিল পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য প্রোডাক্ট প্রাইস, উপরে ছিল কি কোয়ান্টিটি ডিমান্ডেড চেঞ্জেস বা প্রপোর্শনেট চেঞ্জ ডিভাইডেড বাই প্রপোর্শনেট চেঞ্জ। তাহলে ইনকাম ইলাস্টিসিটি যখন বলবো, আগে বলছিলাম প্রাইস ইলাস্টিসিটি, তাই প্রাইসটা নিচে ছিল। এখন ইনকাম ইলাস্টিসিটি, তার মানে এখন ইনকামটা নিচে থাকবে। সো বিকজ অফ চেঞ্জেস ইন ইনকাম, হাউ দ্য ডিমান্ড চেঞ্জেস, দ্যাট মেজার্স দ্য ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আন্ডারস্টুড? ওকে, এখানে দুইটা জিনিস একটু দেখে রাখেন। ডিমান্ড ফর এ গুড ইজ ইনকাম ইলাস্টিসিটি ইফ ইনকাম ইলাস্টিসিটি ইজ গ্রেটার দেন 1। এটা তো আমরা অবশ্যই একটু আগে শিখছি যে গ্রেটার দেন 1 হলে ইনকাম ইলাস্টিক, আর লেস দেন 1 হলে ইনইলাস্টিক। আচ্ছা, এখানে নর্মাল গুডসের ক্ষেত্রে, নর্মাল গুডসের ক্ষেত্রে, ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি মোর দ্যান 1 হবে। কেন হবে? কারণ আমার ওই যে নর্মাল গুডসের, আমার ইনকাম বেড়ে গেলে নর্মাল গুডসের প্রতি ডিমান্ড বেড়ে যায়। কিন্তু ইনকামের কারণে ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে কিন্তু ইনইলাস্টিক হবে, মানে 0 থেকে 1 হবে। কেন? একটু আগে বললাম না যে যখন মানে দুই ছেলে একসাথে আপনার ইনকাম করা শুরু করলো, তখন প্যারেন্ট কিন্তু এই ইনফেরিয়র গুডস থেকে শিফটিং হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি ইনকাম ইলাস্টিসিটিতে আপনার, ইনকাম ইলাস্টিসিটি ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে ইয়া হয়, শিফটিং হয়ে যায়, যে কারণে মেজারমেন্ট কম আসে। আচ্ছা, আমরা এখন আসি, এটা আমরা পরীক্ষার হলে এখনো অনেকগুলো পার্ট রয়েছে, আমরা একটু আগাই। এখন পর মার্কেট রয়েছে, চ্যাপ্টারটা বেশ বড়ই। আমরা
এই 11 নম্বর চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টার এই দুটো ইম্পর্টেন্ট। পড়ার পরে 9 নম্বর চ্যাপ্টারটা খুব কুইকলি শেষ করে দিব, দিয়ে আমরা প্রিভিয়াস কোশ্চেন বা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। গ্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আচ্ছা সরি গ্রস বলছি, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। হোয়াট ইজ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড? তাহলে একটু আগে কি দেখলাম? ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ বিকজ অফ চেঞ্জেস ইন ইনকাম the percentage changes in demand, that is called income elasticity. আর ক্রস ইলাস্টিসিটিটা কি? ক্রস ইলাস্টিসিটি মানে একটা প্রোডাক্টের ডিমান্ডের কারণে অন্য প্রোডাক্টের সাপ্লাই চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ চেঞ্জেস ইন দ্য প্রাইস অফ গুডস বি, যদি প্রোডাক্ট এর ডিমান্ড চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা অনলি সাবস্টিটিউট প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব বা কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে সম্ভব। আন্ডারস্টুড? তাহলে সাবস্টিটিউট আর কমপ্লিমেন্ট প্রোডাক্টের ক্ষেত্রেই শুধুমাত্র, ধরেন একে বলছি আমরা সে রাইস, আর এটাকে বলছি হচ্ছে ফ্লাওয়ার মানে গম বা হচ্ছে আটা, তাহলে আটার দাম যদি বেড়ে যায় অবশ্যই চালের ডিমান্ড বেড়ে যাবে, বা উল্টা যদি হয় চালের প্রাইস যদি বেড়ে যায় তাহলে আটার ডিমান্ড বেড়ে যাবে। আন্ডারস্টুড? অর্থাৎ একটা প্রোডাক্টের প্রাইস চেঞ্জের কারণে অন্য প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়ে গেলে তখন আমরা এটাকে বলবো ক্রস ইলাস্টিসিটি। ক্রস কেন বলছি? প্রোডাক্ট এ আর প্রোডাক্ট বি, এই জন্য ক্রস ইলাস্টিসিটি বলছি। ওকে, এই যে সাবস্টিটিউট অ্যান্ড কমপ্লিমেন্ট প্রোডাক্টের ক্ষেত্রেই এটা সম্ভব। ক্রস ইলাস্টিসিটি শিখলাম, ইনকাম ইলাস্টিসিটি শিখলাম, প্রাইস ইলাস্টিসিটি শিখলাম। এখন আসি প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আচ্ছা ভাইয়া, ইনকাম যদি মানে প্রাইস চেঞ্জের কারণে যদি ডিমান্ড চেঞ্জ হয়, আর সেটাকে যদি বলি আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তাহলে প্রাইসের কারণে তো সাপ্লাইও চেঞ্জ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা নাম দিব কি? প্রাইস ইলাস্টিসিটি অফ সাপ্লাই। সাপ্লাই। অর্থাৎ চেঞ্জেস ইন প্রাইস ইম্প্যাক্টিং দ্য চেঞ্জেস ইন সাপ্লাই। আন্ডারস্টুড? তাহলে উপরে কি হবে? চেঞ্জেস ইন সাপ্লাই বা প্রপোর্শনেট বলি, পার্সেন্টেজ চেঞ্জ বলি, হোয়াট এভার, প্রপোর্শনেট চেঞ্জ ইন সাপ্লাই ডিভাইডেড বাই প্রপোর্শনেট চেঞ্জ ইন প্রাইস। গুড। ওকে, আমরা আগাতে থাকি। When will market supply be price elastic? আচ্ছা, এটা আমরা প্রশ্ন ক্ষেত্রে গুলোর ক্ষেত্রে দেখবো আস্তে আস্তে। এখন আসি, আচ্ছা এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, ডিগ্রি অফ ইলাস্টিসিটি, আই মিন ইন্টেন্সিটি অফ মানে ইলাস্টিসিটি, কত কম বা কত বেশি পরিমাণ ইলাস্টিসিটি হয়। পারফেক্টলি ইনইলাস্টিক অ্যান্ড ইলাস্টিসিটি অফ সাপ্লাই ইজ জিরো। তার মানে পারফেক্টলি ওই যে 5টা সিচুয়েশন মনে আছে? গ্রেটার দেন 1 ইলাস্টিক, লেস দেন 1 ইনইলাস্টিক, equals to 1 perfectly elastic, equals to 0 এটা কি? না, এটা 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 হচ্ছে ইউনিট ইলাস্টিক, আর এইটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। আর ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয় তাহলে পারফেক্টলি ইলাস্টিক। মনে আছে এই 5টা সিচুয়েশন? রিমেম্বার? জি স্যার। ওকে, একদম সেই জিনিসগুলো ব্যাখ্যা করা হয়েছে, সো এখানে আর আমরা নতুন করে সময় দিচ্ছি না। আচ্ছা, এইটাও আমরা একটু ডিসকাশন করে যাই, ইলাস্টিসিটি অফ সাপ্লাই অ্যান্ড দ্য টাইম। টাইমের সাথে সাপ্লাইয়ের হিউজ রিলেশন। ওই যে একটু আগে ঈদের প্রোডাক্টটা ইম্পোর্ট করার ক্ষেত্রে বললাম না, যে অন্য ব্যবসায়ী
ঈদের 5 দিন আগে ছোলা বিক্রি করে লাভ করতেছে, এইটা দেখে আমি যদি এখন ছোলার অর্ডার দেই, এই ছোলা বাংলাদেশে আসতে আসতে লিড টাইম লাগবে 4 মাস। অর্থাৎ রমজানের ঈদ শেষ হয়ে কোরবানির ঈদ শেষ হয়ে চলে আসবে ফ্রি টাইম, তখন আপনার ব্যবসা উল্টা লস হবে। সো সাপ্লাইয়ের ক্ষেত্রেও তাই, ইলাস্টিসিটি অফ সাপ্লাই অ্যাবসোলুটলি ডিপেন্ডস অন সামটাইমস। যেমন সিজনাল ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে, সিজনাল আপনি যদি শীতের সময় বলেন, তাহলে শীতের সবজির ইলাস্টিসিটি বেশি হবে না। অর্থাৎ শীতের সবজি এতটাই অ্যাভেলেবেল যে শীতের সময় প্রাইস যতই বাড়ুক বা কমুক, তার উপর সাপ্লাইয়ের কোনো ইম্প্যাক্ট পড়ে না, কারণ ওগুলো প্যারিশেবল গুডস। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ এ রিলেশন উইথ দ্য টাইম। তাহলে ইলাস্টিসিটি শিখলাম, ইকোনমিক ডিমান্ড সাপ্লাই শিখলাম, অনেক কিছু শিখলাম ইকোনমিক্সের। এটা অ্যাবসোলুটলি বেসিক ইকোনমিক্স। ইকোনমিক্সের আরেকটা পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট। মার্কেটটা কি? মার্কেট ইজ এ কি, একটু আগে কি শিখলাম? মার্কেট ইজ এ প্লেস আর মার্কেট ইজ এ Situation. সিচুয়েশন। Situation. মার্কেট ইজ এ সিচুয়েশন। সো মার্কেটটা হচ্ছে পার্টিকুলারলি 5 প্রকারের হতে থাকে। সো মার্কেটে যেখানে আমরা বলেছি মার্কেট ইজ এ সিচুয়েশন, যেখানে মার্কেটে বায়ার সেলার এক হয় এবং সেটা একটা ট্রানজ্যাকশনও হয়। যেমন আমি যদি বলি বিক্রয়.com, এ মার্কেট প্লেস কি দেখা যায়? নো, এ মার্কেট প্লেস দেখা যায় না। আমি যদি বলি ফেসবুকের মার্কেট প্লেস, এটা কি দেখা যায়? মানে আপনি কি মানে ধরতে পারেন প্রোডাক্টটা, No, খালি sir. ছবি দেখতে পারেন। সো মানে মার্কেটের আগের ডেফিনেশন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। সো ওই সময় এই জন্য আমরা বলছি মার্কেট ইজ এ সিচুয়েশন। আচ্ছা, এখন আসি এই মার্কেটের ভিতর প্রথমত হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশনটা কি? পারফেক্ট কম্পিটিশন হচ্ছে একদম ইলাস্টিসিটি ইজ হাই, অর্থাৎ মেনি স্মল বায়ার অ্যান্ড সেলার ভরা। আপনি বাংলাদেশে ব্যাংকিং সেক্টর দেখেন, পারফেক্টলি পারফেক্ট কম্পিটিশনের মধ্যে আছে। মেডিসিন সেক্টর দেখেন, প্রচুর সাপ্লায়ার আছে, প্রচুর বায়ার আছে। হ্যাঁ, নো ব্যারিয়ার টু এন্ট্রি অর এক্সিট, এখানে নতুন ঢুকছে বের হচ্ছে সমস্যা নেই। পারফেক্ট ইনফরমেশন, তার মানে কম্পিটিশন ইজ হাই। সোজা কথা হচ্ছে কম্পিটিশন ইজ ভেরি মাচ হাই, এটা আমরা পারফেক্ট কম্পিটিশন বুঝি। মনোপলি কি? ছবি দেখে বোঝা যাচ্ছে মনোপলি। মনোপলি মানে হচ্ছে একজন মাত্র সেলার, বায়ার থাকবে কি প্রচুর পরিমাণে, অনেকজন। অনেকজন। একসময় সিটি সেলের কথা মনে আছে? যদি সিটি সেল সময়কার কেউ মানে আপনারা ফ্ল্যাশব্যাক করে থাকেন, মনে করে থাকেন, সিটি সেল একসময় ছিল 2000, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি 2000 সাল থেকে ধরেন মোটামুটিভাবে 2005-06 পর্যন্ত একচেটিয়া ব্যবসা করছে সিটিসেল। তারপরে বাংলা লিংক, গ্রামীণ ফোন এরা যখন ঢুকলো, আস্তে আস্তে কম্পিটিশনে চলে আসলো। সিটিসেলের একটা সেট বিক্রি হতো মানে এক একটা 1,90,000। এক 1 মিনিট কথা বললে দিতে হতো 7.5 টাকা। বুঝতে পারছেন? 1 মিনিট কথা বললে একটা SMS দিতে হলে দিতে হতো 2 টাকা। তো এই যে মানে কম্পিটিশন ছিল না বলেই এই সিটি সেল একচেটিয়া ব্যবসা করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ে থাকতে সিটি সেলের মডেম ইউজ করতাম, ইন্টারনেটে মানে ল্যাপটপে ইউজ করার জন্য, অ্যাসাইনমেন্ট করার জন্য। হিউজ, মাসে আমাদের মিনিমাম 800 টাকা 900 টাকার প্যাকেজ নিতে হতো। মানে আর এখন তো 500 টাকা কেন 400 টাকায় ব্রডব্যান্ড বাড়ে। আমি এই যে কথা বলছি, ক্লাস নিচ্ছি বা বাসার ব্রডব্যান্ডে, এখানে 400 সাড়ে 400 টাকা বিল দিতে হয়। বুঝতে পারছেন? 10 Mbps। তো ওই পাশে দেখা যাচ্ছে আপনার 65 ইঞ্চি টিভি চলে, আমি এদিকে ক্লাস নিচ্ছি, আর একজন মোবাইল চালাচ্ছে, এই একটাতে সব জায়গায় হয়ে যাচ্ছে। সো আমার তো
এই 400 টাকায় ডিশ বিলের মতোই ইন্টারনেট বিল হয়ে গেছে এখন, তাই না? সো এইটা একটা সময় ছিল মনোপলি, সিটিসেল যেটা করেছে সেগুলো মানে আহ, আমরা এটা কিছু কিছু ক্ষেত্রে আহ, বিশ্বের বিভিন্ন মার্কেটে, ইউনিক মার্কেটে দেখা যায় যারা মনোপলিতে মানে ইয়া করে, অনেক অনেক সময় অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশনকে এমনভাবে এস্টাবলিশ করা হয় যাতে গভর্নমেন্ট প্রফিট জেনারেশনের জন্য মনোপলি করা হয়। মনোপলির কনসিকুয়েন্স হচ্ছে সাধারণ জনগণ বা হচ্ছে ইকোনমিস্ট, ইকোনমিতে বলা হয় মার্জিনাল কনজিউমার মোর এফেক্টেড হয়ে যায়, মানে ব্যাডলি এফেক্টেড হয়। তাহলে মনোপলি শিখলাম, এবার শিখবো মনোপলিস্টিক কম্পিটিশন। তার মানে কি? না মনোপলি, না পারফেক্ট কম্পিটিশন, দুইটারই ব্লেন্ড মিলে মনোপলিস্টিক কম্পিটিশন। অর্থাৎ এখানে কম্পিটিশন আছে কিন্তু নাম্বার অফ পার্টিসিপেন্ট ইন সাপ্লাই, অর্থাৎ মার্কেটে যারা সাপ্লাই দিচ্ছে তাদের পার্টিসিপেন্ট বেশি না। কয়জন? একজন, দুইজন। একজন একজন হলে তো মনোবলি, দুইজন, তিনজন, চারজন, অর্থাৎ একের অধিক সাপ্লায়ার আছে কিন্তু খুব বেশি না। আবার তাদের মধ্যে নিজেদের ভিতর একটা সিন্ডিকেশনও আছে। এটাকে বলছি মনোপলিস্টিক কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশন মানে কম্পিটিশন ইজ দেয়ার বাট কম্পিটিশন ইজ নট সো হাই, ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফিউ সাপ্লায়ারের মধ্যেই এই কম্পিটিশনটা চলতে থাকে। এটাকে আমরা বলি মনোপলিস্টিক কম্পিটিশন। যেমন আমি যদি বলি বাংলাদেশের টেলকো কোম্পানি স্টিল ইন কি মনোপলিস্টিক কম্পিটিশন। কেন? মনোপলি নাই কিন্তু মাত্র 3-4টা অপারেটর পুরা বাংলাদেশে মানুষকে জিম্মি করে রেখেছে। এখনো মানে 30 দিনের একটা প্যাকেজ ইয়া কিনতে হলে 2 GB ডাটা কেনা লাগে 300 টাকা দিয়ে, 5 GB ডাটা কেনা লাগে 400 টাকা দিয়ে, তাই না? সো ইট ইজ অ্যাবসলিউটলি নট পারফেক্ট কম্পিটিশন, ইট ইজ স্টিল মনোপলিস্টিক কম্পিটিশন। এরপরে আসি, লাস্টেরটা আসি, ডুওপলি। ডুওপলিটা কি? যেখানে দুইজন মাত্র সাপ্লায়ার, একদম দুই বলে দিয়েছে, দুইজন মাত্র সাপ্লায়ার। তাহলে মনে রাখতে হবে যদি একের অধিক সাপ্লাই হয় তাহলে হয় ডুওপলি হতে পারে অথবা মনোপলিস্টিক কম্পিটিশন হতে পারে, কম্পিটিশন হতে পারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে অবশ্যই 3জনের বেশি হতে হবে, কারণ 2জন হলেই তার নাম দিব আমরা ডুওপলি। তাহলে আমরা কি শিখলাম আগে? শিখি প্রথমত হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, তারপর শিখলাম মনোপলি, তারপরে এই দুটার মাঝখানে শিখলাম মনোপলিস্টিক কম্পিটিশন, তারপরে শিখলাম 2জন সাপ্লায়ার থাকলে ডুওপলি। এইবার একটা ইউনিক জিনিস আছে মাত্র একটা, তার নাম হচ্ছে অলিগোপলি। অলিগোপলি। সেই অলিগোপলিটা কি জিনিস? আগের 4টা তো ইজিলি আইডেন্টিফাই করে ফেলেছি। অলিগোপলিটা হচ্ছে ফিউ লার্জ সেলার, আমরা দেখি ফিউ লার্জ সেলার বাট মেনি বায়ার্স। অর্থাৎ অল্প কিছু বড় সেলার আছে, অল্প কিছু বায়ার আছে। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন মানে কি? এদের ভিতর আবার প্রোডাক্টেরও ডিফারেন্সিয়েশন আছে, অর্থাৎ এর প্রোডাক্ট ওর প্রোডাক্ট এক নয়। হাই ডিগ্রি অফ মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স, একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে কি ইন্টারডিপেন্ডেন্স। এক্সাম্পল যেমন অয়েল ইন্ডাস্ট্রি, বাংলাদেশে যেমন মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, শেল, এগুলো কি এই কয়েকটা কোম্পানি, কিন্তু এটা গভর্নমেন্টের কোম্পানি, মনে রাখতে হবে গভর্নমেন্ট ব্যাকড কোম্পানি। হাই ডিগ্রি অফ মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স কেন? মেঘনা পেট্রোলিয়ামের অয়েল শেষ হয়ে গেলে যমুনা এসে সাপ্লাই দিয়ে যাচ্ছে। আবার আরেকটা মানে আহ, আপনার যদি বলি যে আহ, একটা সিএনজি স্টেশন বলছি, মানে পেট্রোল অকটেন যারা সেল করে, অকটেন স্টেশনে আপনি যমুনার তেল শেষ হয়ে গেছে, মেঘনা এসে মেঘনার গাড়ি সাপ্লাই দিয়ে যাচ্ছে।
আন্ডারস্টুড? তার মানে কি মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট, এটা নর্মালি ইউনিক হয়। যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা নয়। বাংলাদেশের ব্যাংকিং ইজ পারফেক্টলি কম্পিটিশন। এটা নর্মালি আপনি দেখবেন বাইরের যে সমস্ত কান্ট্রিতে 3টা 4টা করে ব্যাংক আছে, অস্ট্রেলিয়াতে 4টা মানে স্ট্রং ব্যাংক আছে, ইন্ডিয়াতে 6টা 7টা স্ট্রং ব্যাংক আছে, আমেরিকাতে গুটি কয়েক স্ট্রং ব্যাংক আছে, মানে লন্ডনে গুটি কয়েক স্ট্রং ব্যাংক আছে। সো ওই ব্যাংকিং ইন্ডাস্ট্রি ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রির পার্সপেক্টিভে ব্যাংকিং ইন্ডাস্ট্রিও অলিগোপলি, কারণ এখানেও মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স রয়েছে। বা সেখানে যেমন এই যে ওয়াশিং পাউডার, এটা অবশ্য আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ঠিক না, এটা প্রক্টর আর গ্যাম্বেল, আর এটা বাংলাদেশের ক্ষেত্রে পারফেক্টলি কম্পিটিশন, কারণ আমার প্রচুর পরিমাণে লোকাল কোম্পানি রয়েছে। এটা ইউএস এর ক্ষেত্রে ঠিক আছে বা ইউকে এর ক্ষেত্রে ঠিক আছে। সো আমরা মূল জিনিসটা এখানে মনে রাখি, অলিগোপলি ইজ এ ইউনিক থিং। এটার ইউনিক থিং হচ্ছে গুটি কয়েক সাপ্লায়ার, বায়ার থাকবে মেনি, কখনো কখনো অল্প বায়ার থাকতে পারে, প্রোডাক্টের ডিফারেন্সিয়েশন আছে, প্রত্যেকটা কোম্পানি ইন্টারডিপেন্ডেন্ট, মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, মেইনলি কন্ট্রোল বাই গভর্নমেন্ট আর গভর্নমেন্ট ব্যাকড অর গভর্নমেন্ট কন্ট্রোলড। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে একটাই মাত্র আমরা ইউনিক জিনিস পেলাম মার্কেটের ক্ষেত্রে। এখন আসেন, তাহলে আমরা যদি বলি রিক্যাপ করি এই জিনিসগুলো, দেখি পারি কিনা, একটু কল্পনা করি। পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, দুইটার মাঝখানে মনোপলিস্টিক কম্পিটিশন, দুইটা থাকলে ডুওপলি, একটা মাত্র আছে অলিগোপলি। অলিগোপলির ক্যারেক্টার হচ্ছে 3টা, মনে রাখবো: ইন্টারডিপেন্ডেন্ট, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, গুটি কয়েক সাপ্লায়ার কিন্তু মেনি বায়ার। ক্লিয়ার? মার্কেট থেকে প্রশ্ন থাকবে? এগুলো কি সবাই ক্লিয়ার? जी सर। গুড, ওকে। একটা প্রশ্ন হচ্ছে, ইজ পারফেক্ট কম্পিটিশন এ ফ্রি মার্কেট দ্য বেস্ট স্ট্রাকচার? বলছে ইন ফেভার অফ ফ্রি মার্কেট, efficient resource allocation within the economy is quick, free market are impersonal. There are 4 type of potential efficiency. অর্থাৎ আমরা এই যে মডার্ন যুগটাকে কি বলি, মডার্ন ওপেন ইকোনমির যুগ বলি, তাই না? যে কোনো কান্ট্রি থেকে যে কোনো, কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? বাস্তবে এই মানে ওপেন ইকোনমি বা পারফেক্ট কম্পিটিশন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হচ্ছে না। ইন্ডিভিজুয়াল ইকোনমি বা কান্ট্রি ওয়াইজ আপনি চিন্তা করতে পারেন, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা হচ্ছে না। এখানে সোশ্যাল এফিসিয়েন্সি, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি, টেকনিক্যাল এফিসিয়েন্সি, প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, মানে এটা মানে ওপেন মার্কেট হলে যেটা হয় আর কি। পারফেক্ট কম্পিটিশন শিখেছি, মার্কেট ফেইলিওরটা শিখব। কোনো ইকোনমিতে যদি পারফেক্ট কম্পিটিশনটা ব্রেক করে, কোনো পার্টিকুলার কোম্পানি অ্যাবনর্মাল প্রফিট মেক করতে পারে, তাহলে বুঝবো মার্কেটে কম্পিটিশন নাই, তার মানে মার্কেট ফেইল করেছে। আচ্ছা, ইকোনমাইজ অফ স্কেল, এটা পরীক্ষায় প্রায় আসে। হোয়াট ইজ ইকোনমাইজ অফ স্কেল? বাস্তব জীবনেও এটা কাজে লাগবে। ইকোনমাইজ অফ স্কেল ইজ দ্যাট increase the number of production and reduce per unit cost. That is called economize of scale. অর্থাৎ in to reduce per unit production cost, if you increase your number of production, that will called economize of scale. Last one, public goods. Last one না, আরো একটু আছে, সরি। পাবলিক গুডস, পাবলিক গুডস কাকে বলে?
নর্মালি গভর্নমেন্ট গুডস গুলোকেই পাবলিক গুডস বলে বলেন, রোড, হাইওয়ে, বিআরটিসি বা বিটিআরআই, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বার্ড, কুমিল্লা বার্ড, এগুলো হচ্ছে গভর্নমেন্ট বা পাবলিক প্রপার্টি, পাবলিক গুডস। ইকোনমাইজ অফ স্কেল, ইন্টারনাল ইকোনমাইজ অফ স্কেল। ইকোনমাইজ অফ স্কেল এক্সটার্নালও হতে পারে, ইন্টারনাল হতে পারে। এক্সটার্নাল ইকোনমাইজ অফ স্কেলটা কি? যে আমি কোম্পানির বাইরে কোনো ধরনের ফ্যাসিলিটি নিয়ে প্রোডাকশন বাড়িয়েছি, সেটা হতে পারে। আর হতে পারে নিজস্ব ফ্যাক্টরির ভিতর আমি যদি নিজের ক্যাপাবিলিটি বিল্ড আপ করে পার ইউনিট প্রোডাকশন কস্ট কমাতে পারি, তাকে বলি আমরা ইন্টারনাল ইকোনমাইজ অফ স্কেল। ক্লিয়ার? ইকোনমাইজ অফ স্কেল কথাটা মনে রাখলে ওটাও মনে থাকবে। এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে বলছে যে এক্সপানশন অফ ফার্ম ইটসেলফ, ইন্টারনাল এক্সপানশন অফ দ্য ইন্ডাস্ট্রি। তার মানে পুরো বাংলাদেশের এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিটাই এখন ফ্লারিশ করছে, যেমন গার্মেন্টস কোম্পানি। সো এটা হচ্ছে এক্সটার্নাল ইকোনমাইজ অফ স্কেল। আর ইন্টারনাল হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করা। ঠিক আছে? সো ইকোনমিক্সের এই মোটামুটি চ্যাপ্টার 13 ছিল। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, উই ক্যান রিক্যাপ, অর আমরা উই শুড ক্লোজ টুডে। আমরা নেক্সট চ্যাপ্টার পড়বো, চ্যাপ্টার 15, রাইট? স্যার 13। 13, সরি, এটা 11 ছিল। সো চ্যাপ্টার 13 পড়বো আমরা। 13 পড়ে 9 পড়ে আমরা কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। এখনো পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টারে? নো স্যার। জানি আমি অনেকেই আছেন মানে হয়তো ক্লাসে বুঝেছেন, কিন্তু নিজেরা একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে হবে কি, এই জিনিসটা আমরা যখন ধরিয়ে দিই তখন আপনাদের কাছে পানির মতো সোজা মনে হয়, কিন্তু আপনি যখন চিন্তা করতে বসবেন তখন আপনার কাছে উল্টা মনে হবে। হ্যাঁ, মিস্টেকটা বেশি হবে। সো একটু প্র্যাকটিস করতে হবে এখানে। তারপরে আমরা লাস্টে প্র্যাকটিস তো এগেইন করবই। এনিওয়ে, কোনো কোশ্চেন না থাকলে we should say goodbye for today.